হ্যালো এনিমে ফ্যান্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ফিরে এসেছি স্পাই এক্স ফ্যামিলি এর সিজন 3 এর পর্ব 9 এর বাংলা এক্সপ্লেনেশন নিয়ে। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও হতে চলেছে, তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন এমনই এনিমে রিলেটেড ভিডিও সবার আগে পেতে। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এপিসোডের শুরুতে দেখা যায় বাস দুর্ঘটনার কিছু সময় পর আনিয়া বেকি ডেমিয়ান এবং বিলকে সেই বাস হাইজ্যাকিং এর সময় শান্ত থাকার এবং অন্যদের সাহায্য করার জন্য স্টেলা স্টার দেওয়া হয়। এই সম্মান পেয়ে বিল, বেকি আর আনিয়া ভীষণ খুশি হয়। কিন্তু ডেমিন বলে, জানি না আমাকে কেন এই স্টারটা দেওয়া হলো, আমি তো আহামরি তেমন কিছু করিনি। এটা শুনে ডেমিনের বন্ধুরা বলে, তোমার সেই প্যান্ট নোংরা করার প্ল্যানটা কিন্তু হেব্বি ছিল, ওটার কারণে ওদের মনোযোগ নষ্ট হয়। বন্ধুদের কথা শুনে ডেমিন লজ্জা পেয়ে বলে, আরে হয়েছে এবার থামো তো, আমি বুঝেছি। এদিকে বেকি আনিয়াকে বলে, কিছুক্ষণ পরেই হয়তো আমাদের ইন্টারভিউ নেওয়া হবে, আর আমরা রাতারাতি ফেমাস হয়ে যাব। কিন্তু ঠিক তখনই হেন্ডারসন জানান যে নিরাপত্তার জন্য ইন্টারভিউয়ের বিষয়টা আপাতত বন্ধ রাখা হয়েছে। এমনকি সিক্রেট পুলিশ থেকেও নির্দেশ এসেছে যাতে এই ঘটনা নিয়ে খুব বেশি আলোচনা করা না হয়। এটা শুনে বেকি বলে, কিন্তু আমার ফেমাস হওয়ার স্বপ্নটার কি হবে? ওদিকে হেন্ডারসন মনে মনে ভাবছিলেন যে এত বড় একটা দুর্ঘটনার পরেও কোনো বাচ্চার সামান্য আঁচড় পর্যন্ত লাগেনি, এটা সত্যিই একটা মিরাকল বা অলৌকিক ব্যাপার। এরপর দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা দেখি সেই ভয়ঙ্কর রাতের ফ্ল্যাশব্যাক। আমরা দেখতে পাই দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি বিলি আত্মসমর্পণ করে, পুলিশ সব অপরাধীদেরকে ধরে ফেলে এবং সব বাচ্চার বাবা মায়েরাও সেখানে পৌঁছে যান তাদের নিয়ে যাওয়ার জন্য। পুলিশ যখন ডেমিনের গলা থেকে সেই বোমের বক্সটি খুলে ফেলে, তখন সে যেন প্রাণ ফিরে পায়। কিন্তু তখনই একজন অফিসার অবাক হয়ে বলে, আরে এই বোমাটা তো নকল ছিল। এরপর পুলিশ অফিসাররা নির্দেশ দেন যাতে সব বাচ্চার পরিবারকে এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে তারা এটাও বলেন যে কিছু জিজ্ঞাসাবাদের জন্য তাদের পরবর্তীতে আবারও ডাকা হতে পারে। ঠিক তখনই সেখানে হাজির হন বেকির বাবা। বেকি আর তার বাবা একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। কিছুক্ষণ পর তাদের নিজস্ব হেলিকপ্টার চলে এলে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সবাই একে একে চলে যাওয়ার পর সেখানে কেবল আনিয়া আর ডেমিন বাকি ছিল। ডেমিন মনে মনে সেই বিপদের সাহসিকতার কথা ভাবছিল। সে আনিয়াকে বলেই ফেলে, সেদিন তুমি যেভাবে সাহায্য করেছিলে তার জন্য ধন্যবাদ, তুমি সত্যিই অসাধারণ ছিলে। ডেমিনের মুখে প্রশংসা শুনে আনিয়া ভীষণ খুশি হয়ে যায় এবং বলে ওঠে, তুমিও কিন্তু দারুণ ছিলে। যখন তুমি আমার গলা থেকে ওই বক্সটা খোলার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে আসছিলে, তখন তোমাকে একদম হিরোর মতো লাগছিল। আনিয়ার মুখে হিরো শব্দটা শুনে ডেমিন লজ্জায় একদম লাল হয়ে যায়। সে আমতা আমতা করে বলে, আরে এটা তো সাধারণ ব্যাপার ছিল। আমি তো কেবল একজন বন্ধু হিসেবে তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম। বন্ধু শব্দটা শোনামাত্রই আনিয়ার মাথায় সেই ফ্রেন্ডশিপ লড়াইয়ের কথা মনে পড়ে যায়। সে মনে মনে বলে ওঠে, যাক শেষ পর্যন্ত তাহলে আমি তোমার বেস্টি হয়েই গেলাম। যাই হোক, আনিয়া এই লড়াইয়ে জিতাই গেল। ডেমিন বলে ওঠে, কি সব উল্টোপাল্টা বকছ? আমি কখন বললাম যে তুমি আমার বেস্টি? আনিয়া সোজা বলে দেয় যে কাল সে ডেমিনের বাড়ি যাবে। ডেমিন অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু কেন আসবে আমার বাড়ি? আনিয়া যেন আকাশ থেকে পড়ে। সে বলে, কেন, বন্ধুরা তো একে অপরের বাড়ি যায়, তাই না? আর নিজেদের বাবা মায়ের সাথেও পরিচয় করিয়ে দেয়। ডেমিন বলে, আরে এসব কথা হঠাৎ কেন এলো, আর আমিই বা কেন এসব করব? তার মানে এটাই সত্যি যে তুমি আসলে আমাদের ডেসমন্ড বংশের নামের পেছনে পড়েছ? এরকম হলে তুমি কখনোই আমার বন্ধু হতে পারবে না। আনিয়া মনে মনে বলে, এটা তো ডাবল শক। ডেমিন বলে, তুমি তো দেখতেই পারছো আমার পরিবারের কেউ এখনও আমাকে নিতে আসেনি। তাই তুমি যদি আমার খুব কাছের বন্ধু হয়ে যাও, তাতে কোনো লাভ নেই, কারণ তুমি কখনোই আমার ফ্যামিলির কাছাকাছি পৌঁছাতে পারবে না। ডেমিয়ানের মন খারাপ দেখে আনিয়া বড়দের মতো তার পিঠ চাপড়ে সান্ত্বনা দিয়ে বলে, আরে ঠিক আছে, এমনটা হয়েই থাকে। এটা শুনে ডেমিন বলে, আমার কথা ছাড়, তোমার বাড়ির লোকও তো তোমাকে নিতে আসেনি, তাই না? ঠিক সেই সময় একজন পুলিশ অফিসার এগিয়ে এসে বলেন, তোমাদের নিতে যদি কেউ না আসে, তবে আমিই তোমাদের বাড়িতে পৌঁছে দিতে পারি। পুলিশের গাড়িতে চড়ে বাড়ি যাওয়া যাবে শুনে আনিয়া তো মহা খুশি। কিন্তু ঠিক তখনই দেখা যায় এক অবিশ্বাস্য দৃশ্য পেছনে থেকে ইওর ঝড়ের গতিতে দৌড়ে আসছে। সে এসে আনিয়াকে জিজ্ঞেস করে,
আনিয়া তুমি ঠিক আছো তো? কোথাও ব্যথা লাগেনি তো তোমার? আনিয়া প্রথমে নিজেকে সামলে নিয়ে বলে, মা আমি ঠিক আছি। কিন্তু মায়ের আদর আর নিরাপদ আশ্রয় পাওয়া মাত্রই সে আর নিজের আবেগ ধরে রাখতে পারে না, সে হাউমাউ করে কেঁদে ফেলে। আনিয়া ইয়োরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, আর ইয়োরও তাকে মমতায় আগলে রেখে শান্ত করার চেষ্টা করে। এই দৃশ্য দেখে হেন্ডারসন মনে মনে ভাবে, তার মানে এই মেয়েটা যতটা শক্ত দেখায়, আসলে ততটা নয়। ঠিক আছে, আর 5টা সাধারণ বাচ্চার মতো আবেগ দেখে ভালো লাগলো। ঠিক সেই সময় ছদ্মবেশে থাকা একজন এজেন্ট বিড়বিড় করে বলে, সবকিছু তো শুরু হওয়ার আগেই খতম হয়ে গেল। তার মানে আমরা অকারণেই এখানে এলাম। আনিয়া তার মনের কথাগুলো শুনতে পায়, এবং বুঝতে পারে যে, তাকে বাঁচাতে লোয়েডও সেখানে এসেছিল। লোয়েড বলে, জানি না কি হয়েছে, তবে সবকিছু যখন ঠিকই আছে তখন আমি এখন আসি। অন্য এজেন্টটি অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন? তুমি কি তোমার মেয়ের সাথে দেখা করবে না? উত্তরে লোয়েড বলে, এই মুহূর্তে হুট করে ওদের সামনে যাওয়াটা ঠিক হবে না, তাতে ওদের মনে সন্দেহ জাগতে পারে। তার চেয়ে বরং আমি বাড়ি গিয়ে আনিয়ার জন্য ওর প্রিয় কোনো খাবার রান্না করে রাখব। আনিয়ার টেলিপ্যাথি ক্ষমতার মাধ্যমে লোয়েডের এই ইচ্ছাটা জেনে ফেলে, এবং সে মনে মনে দারুণ খুশি হয়, কারণ আজ সে হ্যামবার্গ স্টেক খেতে পারবে। এরপর ইওর ডেমিয়ানকে বলে, ডেমিয়ান তোমার মায়ের গাড়িও পথেই আছে। আমি সম্ভবত একটু বেশি জোরে দৌড়াচ্ছিলাম বলে ওনাকে পেছনে ফেলে এসেছি, তবে উনি যে কোনো মুহূর্তেই এখানে পৌঁছে যাবে। এ কথা শুনে ডেমিয়ান একদম চমকে যায়।